আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম। আজকে সকালে আমাকে এক পরিচিত, উনি অনেক ধনী মানুষ, আমাকে বলতেছে যে জঙ্গল সলিমপুর নামে একটা ছবি বানান। নামটা কিন্তু আমার পছন্দ হয়েছে, জঙ্গল সলিমপুর। আমি বললাম হঠাৎ কেন এই চিন্তা আসলো কেন? আর আপনি তো সিনেমা জগতের লোক না, এই টাইমে এত টাকা ফাইন্যান্স করবেন? সিনেমার অবস্থা তো ভালো না। যাই হোক, উনি আমাকে বলতে চাচ্ছে আপনি কাজে হাত দিলে নিশ্চয়ই ছবি ভালো যাবে, হিট হবে, একটা ভালো নায়ক নিবেন। উনি ইঙ্গিত করতেছে শাকিব খানের দিকে। আমি সবকিছু শোনার পর বললাম যে দেখেন, এই মুহূর্তে তো জঙ্গল সলিমপুরে পুলিশ, র্যাব ওনারাই ঠিক মতো দাঁড়াইতে পারতেছে না। এই ছবিটা বানাইতে হইলে আমাকে ওই জঙ্গল সলিমপুরে থাকতে হবে মিনিমাম 2 মাস। ওখানে থাইকা গবেষণা কইরা, চিন্তা ভাবনা কইরা স্ক্রিপ্ট লিখতে হবে। আমার সঙ্গে লেখক থাকতে হবে, যে স্ক্রিপ্ট লিখবে সে থাকতে হবে, যে সংলাপ লিখবে সে থাকতে হবে। আর চিত্রনাট্য যেটা বলি, স্ক্রিন প্লে, ওইটা আমি নিজেই হেল্প করতে পারবো। উনি এটা শুই না, বাপ রে বাপ, তাহলে তো বহুত লম্বা প্রজেক্ট হয়ে যাবে। আমি বললাম যে হ্যাঁ, লম্বা হয়ে যাবে। কারণ কি ভাই জানেন, আমাদের এই জঙ্গল সাইডটা, পাহাড়ের অঞ্চলটা ঠিক নাই, হ্যাঁ ভালো নাই। পার্শ্ববর্তী দেশের ওই যে আরকান থেকে কিছু সোলজার, কিছু দেশদ্রোহী অস্থির কইরা রাখছে। আমাদের এই পাহাড়ি এলাকা ভালো নাই। আর ভালো নাই বুঝবেন কিভাবে জানেন? এই যে দেখেন, বিএনপি সরকারের সর্বোচ্চ ভোট পাইছিল দীপেন দেওয়ান। উনি কোথাকার? ওই পাহাড়ি এলাকার, পাহাড়ি অঞ্চলের। উনি কেন হঠাৎ করে পদত্যাগ করলো? নাকি ওনাকে চাপ দিয়ে পদত্যাগ করানো হইলো? আমার তো কেন জানি মনে হয় উনি ভয় পাইছে। হ্যাঁ, পাহাড়ি অঞ্চল যেভাবে অস্থির হয়ে উঠছে, উনি নিজে তো দেখছে না, ওখানে উনি থাকে, ওইখানকার উনি বাসিন্দা, ভিতরের খবরটা তো জানে। জঙ্গলের ভিতরের প্রত্যেকটা গাছের খবর ওনার কাছে আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমাদের এই পাহাড়ি অঞ্চল অনেক আগে থেকেই অস্থির, এখনো অস্থির। ইদানিং আমার মনে হয় আরো অস্থিরতা বাড়ছে। না হলে উনি কেন পদত্যাগ করবে? উনি তো এই দলের সাথে জড়িত 2005 কি 6 সাল থেকে। উনি এক সময় বিচারক ছিলেন, ওইখান থেকে পদত্যাগ কইরা উনি বেগম খালেদা জিয়ার ডাকে এই বিএনপিতে যোগ দেয়। এই যে এই মুহূর্তে আইসা হঠাৎ কইরা ওনার পদত্যাগটা, এটা বিএনপির জন্য একটা খারাপ বার্তা না? কিন্তু না, আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, কোনো চাপের মুখে এই পদত্যাগটা উনি করছে। অনেকে বলার চেষ্টা করতেছে উনি ভদ্রলোক মানুষ, উনি ওই চাপটা নিতে চান নাই, ভিতরের মধ্যে ক্রন্দল আছে, ওই ক্রন্দলের কারণে উনি পদত্যাগ করছে। আমি মনে করি সেটা না। আমি মনে করি জঙ্গলের যে অস্থিরতা বাড়তেছে, পাহাড়ে যে অস্থিরতা বাড়তেছে, সেটার ভয়ে উনি পদত্যাগ করছে। এটা আমি ধৈর্য নেবো। কারণ এভাবে হঠাৎ পদত্যাগ করাটা তো বিএনপির জন্য একটা শুভ বার্তা না। অনেকেই বলার চেষ্টা করতেছে উনি আগেই বুঝা ফেলাইছে বিএনপি টিকবে না, যার জন্য পদত্যাগ করছে। আমার মনে হয় এটা ভুল ধারণা। এই যে অনেকে আপনারা বলেন না 3 মাস টিকবে না, 6 মাস টিকবে না, এগুলা বইলা লাভ নাই। হ্যাঁ, এগুলা বইলা লাভ নাই। ওই পর্যায়ে এখনো যায় নাই তো। বর্তমান সরকার দেখেন ঠিক পথেই আছে। কেন বলতেছি ঠিক পথেই আছে? দেখেন, প্রধানমন্ত্রী সুন্দর সুন্দর কিছু সিদ্ধান্ত নিতেছে। এর মধ্যে আপনারা জাইনা গেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করার জন্য। হ্যাঁ, কিছু চেলা চামুন্ডা থাকে না ভিতরে, হ্যাঁ, স্যারকে পটাই, স্যার খুশি হয়ে যাবে যে স্যার আপনার বাবার নামে আবার ওই এয়ারপোর্টটা করি। ওরকম ফাইলপত্র নিয়ে আসছিল, উনি নাকচ কইরা দিছে যে না না না, এগুলো আমি মানি না। এই ধরনের নাম পরিবর্তন, সাইনবোর্ড পরিবর্তনে আমি বিশ্বাস করি না। এই নাম পরিবর্তন করতে গেলে 20,000 কোটি টাকা লাগবে। হ্যাঁ ভাই, আন্তর্জাতিক বিমানবন্দরের একটা নাম পরিবর্তন করবেন, পৃথিবীর সব জায়গায় এটা জানাইতে হবে। তার মানে 20,000 কোটি টাকা চলে যাবে। এই টাকা কার? জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। উনি এটা মাথায় রাখছে। এরা কারা এইসব ফাইলপত্র নিয়ে আসে? এই আমলারা। আমলাদের ভিতর থেকে কেউ কেউ বুঝছেন ওই যে স্যারকে খুশি করতে হবে এই ধরনের প্রস্তাব নিয়ে আসে। এর আগে একটা ঢাকার আশেপাশে কোথায় যেন
একটা শিল্প প্রতিষ্ঠান ছিল, ওইটা অন্য একটা নামে ছিল। ওইটার জন্য প্রস্তাব নিয়ে আসছে যে এটা বেগম খালেদা জিয়ার নামে হবে, উনি ওইটাও নাকচ কইরা দিছে। এই জিনিসগুলা ভাই ভালো লাগছে আমার কাছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছিল কোন দিন জানেন? জয়ের পরে ওই যে আনন্দ মিছিল করতে চাইছিল বিএনপি থেকে, ওইটা উনি বাতিল কইরা দিছে। ওইটা বাতিল কইরা কতটা যে ভালো কাজ করছে এটা আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। কারণ কি জানেন? এই বিজয় মিছিল থেকে যাইতে যাইতে মানুষের বাড়ি ঘর দোকানপাট ভাঙতে ভাঙতে যাইতো। তো হ্যাঁ, যাদের আওয়ামী লীগের দোকানপাট আছে বাড়ি ঘর আছে এগুলা ভাঙতে ভাঙতে যাইতো। হয়তোবা জামাতে ইসলামের বাড়ি ঘরও আক্রমণ করত, কারণ তারা নির্বাচনে ফেল করছে, এমনিতে তাদের দেখতে পারে না। এই বিজয় মিছিল থেকে সেটা হইতে পারত, ওইটা বুঝতে পাইলেই কিন্তু উনি বাতিল করছে। এর মধ্যে আপনারা দেখছেন একটা পপুলার সিদ্ধান্ত উনি নিছিল, সেটা কি? এই ডোবার পাশে যায় দাঁড়ায় থাকো, কিভাবে মশা মারতে হয়। ওই ডোবার পাশে 3-4 ঘন্টা বসে থাকলেই শিখতে পারবা কিভাবে মশা মারতে হয়। ওই ফ্লোরিডা যাওয়ার দরকার নাই। এটাও কিন্তু একটা পপুলার সিদ্ধান্ত ছিল। এত প্রশংসা কেন করতেছি? এই জন্য করতেছি, এই পর্যন্ত আমি উনার মধ্যে না ওই অহংকারটা দেখি নাই, এখনো ওইটা ফুইটা উঠে নাই। অহংকার মানুষকে ধ্বংসের মুখে ঠেলা দেয়। হ্যাঁ ভাই, অহংকারী মানুষের পতন তো হয়, এটা খনার বচন না, শুধু প্রত্যেকটা ধর্মেই লেখা আছে অহংকার করতে নিষেধ করছে। ওইটা বোধহয় ওনার মাথায় আছে, যার জন্য এইসব সিদ্ধান্ত নিছে। এগুলাকেই বলা হয় পপুলার সিদ্ধান্ত। উনি কিন্তু সংসদে দাঁড়ায় একটা কথা বলছিল নিজের চেয়ার দেখায়া, যে এই চেয়ারে বসা রাইট সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন আর পপুলার সিদ্ধান্ত নেওয়া খুবই ইজি। উনার এসব কি সব পপুলার সিদ্ধান্ত? উনার এগুলাকে কি শুধু পপুলার সিদ্ধান্তই বলবেন, রাইট সিদ্ধান্ত বলবেন না? আমি তো ব্যক্তিগতভাবে রাইট সিদ্ধান্ত বলবো। এই যে দীপেন দেওয়ান সাহেব চলে গেল, এখানে কি থাইমা গেল? না, আরো অনেক রাইট সিদ্ধান্ত আছে। ভিতরে ভিতরে অনেকের কাঁপুনি আরম্ভ হয়ে গেছে তো ভাই। হ্যাঁ, ওই যে প্রবাসী মন্ত্রী আমাদের ভিপি নুর সাহেব, আমি যদ্দূর শুনছি আশেপাশে থেকে, তার দিকেও টার্গেট করা হয়েছে। তারও অনেক আমলনামা আমাদের প্রধানমন্ত্রীর হাতে চলে আসছে, অলরেডি চলে আসছে। এরকম আরো অনেক বাঘা বাঘা যারা মন্ত্রী, যেমন এই যে যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম রবি, ওনারও নাকি আমলনামা প্রধানমন্ত্রীর হাতে চলে আসছে। উনি যে বিপদে ফালাইছিল প্রথম দিনই সরকারকে, ওই যে সমঝোতার কথা বইলা লজ্জায় ফালাই দিছিল। তো হ্যাঁ, সবাইকে লজ্জায় ফালাই দিছিল বিএনপির, সেটাও কিন্তু নোট হয়ে গেছে প্রধানমন্ত্রীর নোট বইতে। হ্যাঁ, ওগুলা সবই সামনে আসবে। শোনা যাচ্ছে আগামী 2-1 মাসের মধ্যেই অনেক রদ বদল হবে, সবারই আমলনামা ওনার হাতে। উনি একটা পরীক্ষামূলক মন্ত্রিসভা গঠন করছিল, এই মন্ত্রিসভার মধ্যে অনেক রদ বদল আসবে। আসা উচিত, যদি কারো আমলনামার মধ্যে কোনো অপরাধ লেখা হয়, টাকা পয়সা আত্মসাদের কথা লেখা হয়ে থাকে, আর ওগুলা যদি উনার নজরে আসে, তাহলে তো ভাই ওনাদেরকে ওইখানে রাখা উচিত হবে না। আমার যতটুকু মনে হয় বিএনপির বড় বড় নেতা থেকে আরম্ভ করে এমপি মন্ত্রী সবাই আমলনামা ওনার কাছে চলে আসবে। সবাই পিছনেই গোয়েন্দা কাজ করতেছে, সবাই সাবধান হয়ে যান, ফাঁদে পাড়া দিয়েন না। হ্যাঁ, ফাঁদে পাড়া দিয়েন না। এইসব কথাগুলো যে বলতেছি, এত প্রশংসা করতেছি, আপনাদের অনেকের মনে হইতে পারে হঠাৎ কেন এই কথাগুলো বলতেছি। ভাই যাই না শুনেই বলতেছি, ভিতরের কিছু খবর কানে আসতেছে চারিদিক থেকে, আপনারা ফলো করলে দেখতে পাবেন একটা পরিবর্তন আসতে যাচ্ছে। যদি ভাই ভালো কিছু হয় তাহলে কেন ভালো বলবো না? এই যে দেখেন ভাই, খলিলুর রহমান সাহেব জাতিসংঘের পরিষদের সভাপতি হয়ে গেল। উনি যদি ভাই জামাত ইসলাম থেকে হইতো, আমরা লাফাইতাম না, আমরা ক্রেডিটটা নিতাম না যে জামাত ইসলাম থেকে একজন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়ে গেছে, চিল্লাইতাম তো। এখন চিল্লাইলে অসুবিধা কি? এখন থ্যাঙ্কস জানাইলে অসুবিধা কি? উনি বিএনপির বইলা জানাবো না? আমি তো জানাবো, কারণ ওনাকে আনছিল ডক্টর ইউনূস স্যার। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যার আনছিল, ওনার প্রতিরক্ষা উপদেষ্টা বানাইছিল। এখান থেকে যাই তো উনি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। তার মানে উনি তো ভাই ওই ডক্টর ইউনূসেরই লোক, যার জন্য আমার পছন্দ। অনেক সময় বলি না ডক্টর ইউনূস স্যারের ডাইনাত, এই ডাইনাতের পাওয়ার আছে ভাই, পাওয়ার আছে। বাংলাদেশের একজন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি, অহংকার কেন করব না? একটা জিনিস খেয়াল করছেন, জাতিসংঘের মধ্যে যখনই ঘোষণা করলো 99 ভোট পায় উনি পাশ করছে, সঙ্গে সঙ্গে একটা মোনাজাত ধরছে। এইটাই আমার কাছে বেশি ভালো লাগছে। মোনাজাতটা কইরাই এখান থেকে টেলিফোনটা বাইর করছে। এই টেলিফোনটা কারে করছে?
এই টেলিফোনটা কারে করছে? কনফার্ম থাকেন ডক্টর ইউনূস স্যার এই টেলিফোনটা করছে। আজকে ওনার এই জায়গায় আসার পিছনে ডক্টর ইউনূস স্যারের দোয়া তো ছিলই, হ্যাঁ দোয়া ছিল, হাত ছিল, সব কিছু ছিল। বাংলাদেশের মাথাই তো উঁচু হইলো ভাই, তাই না? ওই যে উঁচু মাথা, হ্যাঁ উঁচু মাথা নিয়ে বাংলাদেশে ইন করতে চাইছিল শেখ হাসিনা। হ্যাঁ মাথা উঁচু কইরা আমি এই বাংলাদেশে ইন করব, আর উনাকে 2 কোটি মানুষ রিসিভ করবে। হ্যাঁ হ্যাঁ উনি যেদিন আসবে সেদিন কেমন হইব চিন্তা করেন তো একবার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন আইছিল সেদিন দেখছেন না পুলিশ আর্মি কিভাবে গাড়ির সঙ্গে দৌড়াইছিল, ওই যে বাসটার সঙ্গে দৌড়াইতেছিল। আমার তো মনে হয় পুরা ক্যান্টনমেন্ট ওনার পাশে পাশে দৌড়াইতে হবে, কারণ ওনাদের দলের 2 কোটি মানুষকেই তো সামাল দেওয়া অনেক কষ্টের ব্যাপার। ওইভাবেই তো উনি মাথা উঁচু কইরা আসতে চায়। আসলে কি আসতে পারবে? আপনাদের কি মনে হয় ভাই, সত্যি কি আসতে পারবে? আসতে পারতো যদি উনি লজ্জাহীন রাজনীতিটা বাদ দিত। উনি যে রাজনীতিটা করে এই রাজনীতির মধ্যে আমি লজ্জা ছাড়া আর কিচ্ছু খুঁজা পাই না। এরে মার, এরে ধর, এর নাম লেখ, ওর নাম নোট করে রাখ, আমি আসতেছি, আসলেই ঝুলাই দুমু, এই কথাগুলা এখন বলতেছে না। যখন উনি প্রধানমন্ত্রী ছিল তখনও বলতো। এই যে দেখেন আমি একটু প্রমাণ দেই, এগুলো শুনছেন আপনারা। কার কথা বলতেছেন জানেন? বিএনপির কথা। এদের ধৈরা ধৈরা আগুনে পোড়াইতে হবে, যেমন কুকুর তেমন মুগুর। ক্ষমতায় থাকাকালীন একজন প্রধানমন্ত্রী বলতেছে, আর ওইখানে হাজার হাজার মানুষ বসে রয়েছে। কারা তারা? এই দেশের ব্যবসায়ী, এই দেশের সাংবাদিক, এই দেশের সুশীল, সবাই বসে রয়েছে, বৈশা হাততালি দিতেছে। আর একজন প্রধানমন্ত্রী বলতেছে ওদের ধৈরা ধৈরা আইনা, মানে বিএনপির কথা বলতেছে, বিএনপির এদের ধৈরা ধৈরা আইনা ওই বাসের আগুনের মধ্যে পোড়ায় দিতে। চিন্তা করেন, ওই একই রকম মুডে আছে, কিন্তু এখনো উনি চেঞ্জ হয়েছে? বিন্দু মাত্র চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই জানেন? অনেক প্রতাপশালী একজন নারী ছিল, ওনার নামও তো টাইমস পত্রিকায় লেখা হইতো, হ্যাঁ বিশ্বের সেরা শক্তিশালী প্রভাবশালী নারীদের মধ্যে একজন। এইসব দেখে না ওনার মাথাটাই গেছিল খারাপ হইয়া, যার জন্য দেশে যা ইচ্ছা তাই করছে। ওনার অ্যাডভোকেট, ওনার উকিল যায় জাতিসংঘে চিঠি দিছে যে উনি 1,500 মানুষ মারে নাই, আরো কম মারছে, 800 কত জনের কথা বলতেছে, 1,500 মানুষ মারে নাই। ভাই মারছেন তো, আর এখন ওই জাতিসংঘের কাছে বিচার দিয়া কি হবে? জাতিসংঘের মধ্যে বসে রয়েছে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, ওইখানে বসে রয়েছে। আবার এদিক দিয়ে কিন্তু উনি পররাষ্ট্রমন্ত্রীও, এই পদও কিন্তু ছাড়ে নাই, এই পদে উনি থাকবে, ওইখানেও থাকবে। এটা কিন্তু এই প্রথম না। আওয়ামী লীগের আমলও একজন এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছিল, উনিও তখন ওই মন্ত্রীর পদও ছিল, ওইখানেও ছিল, হুমায়ুন আহমেদ সাহেব। আমার যদ্দূর মনে হয় ওনার নাম হুমায়ুন আহমেদ। যাই হোক, ওই ফর্মুলাতেই যাবে, এই মন্ত্রীর পদও থাকবে, ওইখানেও থাকবে। আমার মনে হয় এটাই বেটার। প্রতিমন্ত্রী তো আছে, প্রতিমন্ত্রী চালায় নিবে, বাকিটা স্বয়ং প্রধানমন্ত্রী চালায় নিবে, অসুবিধা কি? এটা আমার দেশের জন্য অহংকার। যাই হোক, যেটা বলতেছিলাম, শেখ হাসিনার এই যে মুডটা, এই যে একটা হিংস্রতা সব সময়, কেন ভাই? আপনি কি একটু নরম হইতে পারেন না? আপনার তো এখন বয়স হয়েছে, আপনার সমস্ত ভিডিও তো দেখছেন, আপনার অডিও কলগুলো তো আপনি শুনছেন, আপনি কিভাবে গুলি চালাইতে বলতেছেন, আপনি সবই তো জানেন। যাই না শুই না কেন এটাকে এড়িয়ে যাচ্ছেন? এখনো আপনি সেই পথে যাচ্ছেন না, বিন্দু মাত্র স্বীকার যাচ্ছেন না যে আপনার কোনো ভুল হয়েছে। বিন্দু মাত্র 1 ফোঁটা স্বীকার যায় নাই যে উনি কোনো ভুল পথে গেছিল, ওনার দ্বারা কোনো ভুল হয়েছিল। উনি ওই একই কথা, সবাই নাম লেখা রাখ, আমি আইসা ঝুলামু, কাউকে ক্ষমা করুম না, আমারও তো চিনে না, আমি আসতেছি, ওই যে গলা উঁচু কইরা আসতেছি। ভাই ব্রাদার, কিভাবে আসবে? উনি যদি এই ঘৃণা না ছড়ায়া শুধু বলতো আমরা অনেক ভুল করছি, সেই ভুলগুলো আমরা নিশ্চয়ই শুধরাবো, সামনে স্থানীয় নির্বাচন আসতেছে, তোমরা স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নাও এবং আইনি লড়াই লড়ো, এবং আইনের সাথে লড়াই করো আমাদের নিবন্ধন ফিরা পাওয়ার জন্য, যেটুকু নিষিদ্ধ করে রাখছে ওইটার জন্য আইনি লড়াই করো। হ্যাঁ ভাই,
আওয়ামী লীগের পক্ষে থেকে যদি কেউ আইনি লড়াই করতে যায়, কেউ বাধা দিবে? নিশ্চয়ই বাধা দিবে না। ওই পথে যাওয়া উচিত ছিল, আরো নরম গলায় কথা বলা উচিত ছিল। উনি যেভাবে ঘৃণা ছড়ায়, যেভাবে বলে মার ধর, ধৈরা আন, পোড়ায় ফালামু, মাইরা ফালামু, এগুলা কারা বলে ভাই? এগুলো তো বলে ওই যে ইটালির যারা মাফিয়া গ্যাংস্টার থাকে না, তারা এই ধরনের কথা বলে। আপনি কেন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আপনি তো প্রধানমন্ত্রী ছিলেন এবং এই বাংলাদেশের ইতিহাসের সাথে আপনার বাবার নাম জড়িত। আপনি এই ৭৫ বছরের পুরনো একটা দলকে ধ্বংসের মুখে ঠেলাই দিতেছেন। আপনি হিংস্রতা প্রকাশ কইরা, ঘৃণা প্রকাশ কইরা এই পথ থেকে ফেরত আসেন, যার জন্য কোনো কিছুই কিন্তু আগাচ্ছে না। আর ওনারও দিল নরম হইতাছে না। ওনার বয়স ৭৯ বছর। এই বয়সে মানুষের দিলের মধ্যে কত রহম থাকে, তাই না? কিন্তু ওনার ভিতরে বিন্দু মাত্র রহম নাই। ওই একই কথা বারবার বলে, আমি আইসা প্রতিশোধ দিব, সবগুলোরে ঝুলে দিব। এই যে হিংস্রতা, এই হিংস্রতা দিয়া আপনি এই দলকে বাঁচাইতে পারবেন? আপনারা তো সবাই ভালো ভালো আছেন, টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেছেন, প্রচুর ডলার আপনাদের কাছে, কিন্তু যারা মাঠ পর্যায়ের কর্মী তারা বিপদে পড়তেছে, বারবার তারা বিপদে পড়তেছে। তাদেরকে যদি সঠিক পথে আনতে চান, আপনার লজ্জাহীন রাজনীতি বাদ দেন, নিজের ভুল স্বীকার যায়া নিজের দলকে গুছাইবার চেষ্টা করেন। যাই হোক, আমি আবার বুদ্ধিজীবী হয়ে গেছি, অনেক কিছু জ্ঞান দিতেছি। কেন জ্ঞান দিতেছি ভাই জানেন? একটা কারণে, সবাই যদি সবাইকে ক্ষমা না করতে পারেন, প্রতিশোধের রাজনীতি কোনোদিন শান্তি আনতে পারে না ভাই, কোনোদিন শান্তি আনতে পারে না। আপনি আমার ছেলের গায়ে হাত দিছেন, আমি আপনার ছেলের গায়ে হাত দিব। আপনি আমার চোখ কানা করে দিছেন, আমি আপনার চোখ কানা করে দিব। এভাবে চোখ কানা করতে করতে দেশের কারোই তো চোখ থাকবে না। এইভাবে যদি সবাই সবাই চোখ কানা করে দিতে থাকে, তাহলে তো সবাই অন্ধ হয়ে যাবো। এই দেশকে কিভাবে দেখুম, আমাদের জাতীয় পতাকা কিভাবে দেখুম বলেন ভাই? এই জন্য এই কথাগুলো বললাম। ভুল ভ্রান্তি হইলে ক্ষমার চোখে দেখবেন, আর দোয়া করতে ভুলবেন না। সবার জন্য সবাই দোয়া রইল। আল্লাহ হাফেজ।